হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পিএসসি মিসেলেনিয়াস মেইনস এক্সাম 2007 সালের ম্যাথসের কোশ্চেন পেপার সলিউশনের পার্ট 1। এখানে আমি মোট তোমাদেরকে 6টা কোশ্চেন্সের সলিউশন দেবো। সেখানে মোট 13টা কোশ্চেন এসেছিল, যার মধ্যে থেকে আমি তোমাদের আজকে 6টা কোশ্চেন্সের সলিউশন দেবো। বাকি 7টা কোশ্চেন সলিউশন পার্ট 2 তে হবে। এর আগে আমি আরও প্রিভিয়াস ইয়ার্স এর মেইনসের অর্থাৎ 2009, 2010, 14 সালের সলিউশনগুলো দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে উপরে কর্নারে তোমরা লিঙ্ক পাবে, সেখান থেকে দেখে নিও, অথবা ভিডিও লাস্টে তোমরা সেই ভিডিওসগুলো লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে অবভিয়াসলি তোমরা সেগুলো দেখতে পারো। আজকের এই ভিডিওতে দেখো কি কোশ্চেন্স আছে, সেই কোশ্চেন্সগুলো আমরা সলিউশন করব। যেহেতু আর পরীক্ষার বেশি দিন নেই, তো এর মধ্যে যতগুলো সলিউশন আমি পসিবল, এখন পিএসসি মিসেলেনিয়াসের মেইনসেরই খালি কন্টিনিউ হবে। এর মধ্যে অন্য কোনো প্রিভিয়াস ইয়ার আর আসবে না। এটা আমরা কমপ্লিট করার পরে তারপরে অন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আমরা সলিউশন দেখব। তো দেখো প্রথম কোশ্চেন নাম্বার 1 কি বলছে, অন এ রেইনি ডে 1/15 of the whole strength of a class was absent and 3/4 of those present bought raincoat. How many did not bring raincoat? The total strength of the class being 180. একদিন একটা রেইনি ডের দিন 1/15 অফ দি হোল স্ট্রেন্থ, যতজন স্কুলের বা ক্লাসের যাই বলো টোটাল যত সংখ্যা, তার মধ্যে 1/15 তারা কি করে অ্যাবসেন্ট ছিল, এবং যারা প্রেজেন্ট ছিল তাদের মধ্যে 3/4 কি বলছে রেইনকোট নিয়ে এসেছিল, বাকিরা রেইনকোট নিয়ে আসেনি। তাহলে রেইনকোট কতজন নিয়ে আসেনি সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো দেখো এটাকে আমরা কিভাবে সলিউশন করব। সলিউশন তো খুব ইজি, আমরা লিখবো কিভাবে সেটা দেখে নিই। তো এটার যেটা আমাদের সলিউশন বা অ্যান্সার, আমরা এখানে সলিউশন লিখবো। তো এর যে সলিউশন হবে, প্রথমে আমরা কি লিখতে পারি, আমাদের কি দেওয়া আছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে লিখতে পারি given that the total strength of the class is 180। আমাকে এটা দেওয়া আছে যে ক্লাসের টোটাল স্ট্রেংথ হচ্ছে 180। এবার এই 180 জনের মধ্যে আমাদের কতজন অ্যাবসেন্ট ছিল, 115। 180-র 1/15 অংশ অ্যাবসেন্ট ছিল। তাহলে আমরা লিখতে পারি therefore নাম্বার অফ অ্যাবসেন্ট স্টুডেন্টস, সেই ক্লাসের নাম্বার অফ অ্যাবসেন্ট স্টুডেন্টস কতজন হবে, 180 এর 1/15 এতজন। তাহলে এটা যদি কাটাকাটি করা যায় তাহলে 12 নাম্বার অফ স্টুডেন্টস কতজন অ্যাবসেন্ট কতজন ছিল, 12 জন। তাহলে 12 জন যদি অ্যাবসেন্ট থাকে তাহলে প্রেজেন্ট কত, দেয়ারফর প্রেজেন্ট স্টুডেন্টস কতজন হবে, 180 থেকে 12 যদি আমরা মাইনাস করি তাহলে আমরা প্রেজেন্ট স্টুডেন্টস পেয়ে যাব 168। ওকে, তাহলে 168 জন সেখানে প্রেজেন্ট ছিল। এবার এই যারা প্রেজেন্ট ছিল তাদের মধ্যে 3/4 রেইনকোট নিয়ে এসেছিল। তাহলে রেইনকোট কতজন নিয়ে এসেছিল আমরা কি লিখবো, নাও দি নাম্বার অফ স্টুডেন্টস who brought raincoat is কতজন, এই 168 জনের 3/4 রেইনকোট আনে। 4 দিয়ে কাটলে 4 4 16, 4 2 8, 3 2 6, 3 4 12, 126 জন রেইনকোট নিয়ে আসে। তাহলে রেইনকোট আনেনি কত, সেটাই আমাদের কাছে চেয়েছে। দেয়ারফর দি নাম্বার অফ স্টুডেন্টস who did not bring raincoat is 168 জনের থেকে 126 জন যদি আমি মাইনাস করি তাহলে 42। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, অর্থাৎ 42 জন রেইনকোট নিয়ে আসেনি। তো এটাই আমাদের কাছে চেয়েছিল। আশা করছি বুঝতে পেরেছো, খুবই ইজি এটা করলে। এগুলো যেহেতু প্রিভিয়াস ইয়ার তোমরা দেখতে পাবে, এটা অনেক দিন আগেকার 2007-এর, তখন কোশ্চেনের লেভেল ইজি ছিল, এবং 2014 যদি দেখো কোশ্চেনের লেভেল টাফ ছিল। সেই জন্য অবভিয়াসলি এত ইজি কোশ্চেন আই থিঙ্ক আসবে না, 1-2টো থাকতে পারে সবগুলোর মধ্যে, বাট এর থেকে একটু লেভেল কিন্তু উঁচুতেই থাকবে। সেই হিসাবে তোমাদেরকে একটু প্রিপারেশন করতে হবে, প্রিভিয়াস ইয়ারের বাইরেও তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো 2014 সালের পরীক্ষা যে স্ট্যান্ডার্ড ছিল সেটার থেকেও একটু উপরে করতে পারো, বাট মোটামুটি সেই স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারো। কোশ্চেন নাম্বার 2 দেখো,
ফাইন্ড দি লিস্ট 4 ডিজিট পারফেক্ট স্কোয়ার নাম্বার। সব থেকে ক্ষুদ্র 4 ডিজিটের পারফেক্ট স্কোয়ার মানে পূর্ণবর্গ সংখ্যাটি কত সেটা বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে আমাদেরকে বুঝতে হবে সব 4 ডিজিটের সব থেকে ক্ষুদ্রতম নাম্বারটা কত, সেই নাম্বারটা পেলে তারপর আমরা তার পারফেক্ট স্কোয়ারটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমরা লিখতে পারি যে দি লিস্ট 4 ডিজিট নাম্বার, 4 অক্ষের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো দি লিস্ট 4 ডিজিট নাম্বার। এটা কত আমরা জানি 1000। 4 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কত? 1000। এবার তার মানে 1000-এর মানে থেকে তো ছোট, বাদবাকি সবই ছোট, তাহলে 1000-এর থেকে নিশ্চয়ই বড় হবে সেই সংখ্যাটা যেটা বের করতে বলেছে, সেটা 1000 থেকে বড় হবে এবং পূর্ণবর্গ হবে। তো আমাদেরকে আগে চেক করে দেখতে লাগে যে 1000 তো পূর্ণবর্গ নয়। 1000 কি পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে তার কাছের সংখ্যাটা পূর্ণবর্গ কত হবে সেটা আমরা কিভাবে বের করব? আমরা কি করব? আমরা 1000-এর বর্গমূল করব। আমরা করব 1000-এর বর্গমূল। 1000-এর বর্গমূল করার নিয়ম দুটো দুটো করে নিতে হয়। 3 3 9 মাইনাস করলাম 1। এবার যেটা কাজ হবে, এই 3-এর ডবল করে আমরা লিখবো 6। এর পাশে এমন সংখ্যা লিখবো যেটা এখানে লিখবো এখানেও সেটাই হবে। তাহলে 61 1-কে, আর আচ্ছা এই দুটো জিরো একসাথে নেমে যাবে, 61 1-এ 61। তাহলে 1-এর পরে 9 10, ওখান থেকে 6-এর 7 3 39। তাহলে আমি দেখছি যে 31-এর স্কোয়ার যদি আমি করি তাহলে আমাদের সেটা 100 থেকে ছোট হচ্ছে এবং পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, কিন্তু এক্সট্রা 39 থেকে যাচ্ছে। তাহলে এর পরের যে পূর্ণবর্গ সংখ্যা সেটাই হবে আমাদের উত্তর। তাহলে আমাদের এখানে লিখতে হবে দেয়ারফর দি লিস্ট 4 ডিজিট পারফেক্ট স্কোয়ার ইজ, এটা কত হবে? 31-এর পরের সংখ্যা অর্থাৎ 31 + 1 তার বর্গ। এটা যে সংখ্যাটা দাঁড়াবে সেটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে 31 + 1 মানে 32 স্কোয়ার ইকুয়াল টু 1024। 1024 হয়ে যাচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ সব থেকে ক্ষুদ্রতম 1024, যেটা আমরা অনেকে ডাইরেক্টলি জানি, বাট এখানে আমাদেরকে একটু বের করে দেখাতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 3। A/B is equal to 2:3, B/C 4:7, C/D 5:6. Find the ratio of A/D. Also compare ABCD. Also compare এটা কমা হবে ABCD. That is find the continued ratio, মানে A/B/C/D বের করতে হবে। সেম কোশ্চেন এর আগে যে 2009-এ তোমাদের সলিউশন প্রোভাইড করলাম, আই থিঙ্ক পার্ট 1 বা পার্ট 2 দেখে নেবে, সেম কোশ্চেন পুরোপুরি রিপিট হয়েছে এই কোশ্চেনটা, যেখানে A/D বের করতে বলা ছিল না, শুধু A/B/C/D বের করতে বলা ছিল। তো 2009-এর পার্ট 1 আর পার্ট 2 সেটা তোমরা একটু দেখে নিও, সেম টু সেম কোশ্চেন। তাই এই প্রিভিয়াস ইয়ার্সগুলো করে গেলে আমার যতটা মনে হচ্ছে অন্তত একটা কোশ্চেন তো কমন রিপিট করাই উচিত, নাও করতে পারে, বাট চান্সেস আছে যে একটা কোশ্চেন হলো অন্তত কিন্তু এই প্রিভিয়াস ইয়ার থেকে তোমরা পেয়ে যেতে পারো। পরের প্রশ্ন, তাহলে এটাকে আমরা কিভাবে করবো দেখো, এর আগে আমি এটা সলিউশন দিয়েছিলাম, আজকে আবারও করে দিচ্ছি। A/B মানে 2:3, B/C মানে 4:7, C/D মানে হচ্ছে 5:6। এইখানটা দেওয়া আছে আমাদেরকে A/D আর A/B/C/D বের করতে বলবে। তাহলে আমাদেরকে আগে রেশিওগুলোকে ইকুয়াল করতে হবে, ইকুয়াল ইন দ্য সেন্স এই B এর মধ্যে যে B গুলোকে ইকুয়াল আর C গুলোকে ইকুয়াল করতে হবে। তো সেটা আমি কি বলেছিলাম, এই B C আর D এগুলো লসাগু করে নিয়ে একটা নাম্বার বের করতে হবে। তো সেটা করার পরে আমি যদি দেখি যে আমি দেখতে পাবো এটাকে ইন্টু 20 করলে পরে, যেহেতু আমি আগের ভিডিওতে করে দিয়েছি সলিউশন, তাই এখানে আমি ডিরেক্টলি করছি। আর এখানে আমার হবে 15 দিয়ে যদি আমি গুণ করে দিই, আর এই থার্ড রেশিওকে যদি আমি 20 দিয়ে গুণ করি, এটা হচ্ছে 5:6। ওকে, এটা যদি আমি 20 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত চলে আসবে? আচ্ছা জাস্ট আ মিনিট, 20 নয় 21 দিয়ে যদি গুণ করি তাহলে দেখো 20 2 40 আর 20 3 60, 15 4 60, 15 7 105, আর এখানে আসবে 21 5 105 আর 21 6 126। তো ঠিক আছে, তাহলে আমরা দেখো A B ইকুয়াল হয়ে গেল, C আমাদের ইকুয়াল হয়ে গেল। তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেয়ারফর A/D, যদি A আর D এর অনুপাত চাই সেটা কত হবে? A 40 আর D হচ্ছে 126, 2 দিয়ে কাটাকাটি করলে 20:63। ওকে, আর যেহেতু অ্যান্ড ABCDও চেয়েছে, অর্থাৎ A/B/C/D, তাহলে 40:60:105:126। তো এটা সেম কোশ্চেন আগের মতন, তাই একটু ফার্স্ট তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো কোশ্চেন নাম্বার 3 আই থিঙ্ক বুঝে গিয়েছো। এবার দেখে নিই আমরা এরপরে কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নম্বর 4।
কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 4 বলছে if 80 persons can finish a work within 16 days by laboring 6 hours a day, then how many hours per day should 64 persons work to complete that very job within 15 days? কোশ্চেন বলা হচ্ছে 80 জন পার্সন একটা কাজকে 16 দিনে কমপ্লিট করতে পারে যদি ডেইলি 6 ঘন্টা করে কাজ করে, তাহলে ডেইলি কত ঘন্টা কাজ করলে 64 জন পার্সন সেম কাজটাকে 15 দিনে করতে পারবে। এটা আমরা যখন এমসিকিউতে করি তখন ফর্মুলা ইউজ করি m1d1/w1 m2d2/w2, অর্থাৎ ঐকিক নিয়মে করে সেটাকে ফর্মুলাটা তৈরি করা হয়। এখানেও আমরা সেভাবে সমাধান করব। তো এখানে আমরা লিখব যে হেয়ার দি প্রবলেম ইজ, সমস্যাটি কি হলো, বা গণিতের ভাষা সমস্যাটি কি সেটাও লিখতে পারো। এখানে তিনটে জিনিস আমাদের ভ্যারিয়েবল, তিনটে, একটা হচ্ছে পার্সনস, টাইমটা কিসে দেওয়া আছে ডেজে, অ্যান্ড ডেইলি ওয়ার্ক টাইম লিখতে পারো। ডেইলি ওয়ার্ক টাইম কত কিসে দেওয়া আছে, এটা আওয়ার্সে, ঘন্টাতে। তাহলে প্রথম ক্ষেত্রে বলা আছে 80 জন পার্সন 16 দিনে একটা কাজ করতে পারে ডেইলি 6 ঘন্টা করে কাজ করলে, তাহলে 64 জন পার্সন 15 দিনে কমপ্লিট করতে গেলে ডেইলি কতক্ষণ করে কাজ করতে হবে। এবার আমাদের কাজ শুরু হলো, এবার আমাদেরকে লিখতে হবে ঐকিক নিয়মে, আমরা এটা করব, ত্রৈরাশিক পদ্ধতি যাকে বলা হয়। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, 80%, অতএব নয় 80 persons can complete the job in 16 days working 6 hours a day। এটা আমরা লিখলাম। তাহলে পরের লাইনে এবার আমরা কি করব, 80 persons 60 দিনে করতে পারে, এবার আমরা করব 80 persons can complete the job in 1 day। তাহলে একদিনে যদি করে তাহলে ডেইলি কতক্ষণ কাজ করতে হবে, দেখো 80 জন পার্সন প্রতিদিন 16 ঘন্টা করে কাজ করছে, মানে প্রতিদিন না, 16 দিনে একটা কাজকে কমপ্লিট করতে গেলে, এটা তো যেহেতু ফিক্সড আছে এটা ভুলে যাও, 16 দিনে একটা কাজ করতে গেলে 6 ঘন্টা করে কাজ করতে হয়, একদিনের মধ্যেই কাজটাকে শেষ করতে হবে, তাহলে নিশ্চয়ই আমাদের ডেইলি বেশি করে কাজ করতে হবে, আর বেশি মানে হচ্ছে গুণ, তাহলে এত আওয়ার এ ডে। পরের লাইনে 1 persons can complete the job in, 80 জন একটা কাজকে এত ঘন্টা 80 জন যদি সেই কাজটাকে কমপ্লিট করতে চায়, তাহলে ডেইলি 16×6 = 96 ঘন্টা করে কাজ করতে হবে। সেই কাজটাকে একজন কমপ্লিট করতে চায়, তাহলে নিশ্চয়ই তাকে বেশি কাজ করতে হবে, তাহলে এই বেশি আসলে পরেই আমাদের হবে গুণ, এত আওয়ার্স এ ডে। এগুলো একটু ছোট করে পরীক্ষা লিখবে তোমরা পেন দিয়ে, আমি যেহেতু স্কেচ পেন ইউজ করছি তাই আমার জায়গা বেশি লাগছে। পরের ক্ষেত্রে এবার চলে এলো আমাদের 64, তাহলে 64 persons can complete the job in 1 day। তাহলে দেখো একজন পার্সন যে কাজটাকে করতে এত ঘন্টা সময় লাগে, ডেইলি করে এত ঘন্টা কাজ করতে হয়, একজনের জায়গায় যদি আমি 64 জন পার্সনকে ইউজ করি তাহলে নিশ্চয়ই ডেইলি কম করে কাজ করতে হবে, তাহলে কম মানেই হচ্ছে আমার ভাগ, তাহলে ডিভাইডেড বাই 64 ইন এ ডে। তাহলে সেম জিনিস 64 persons can complete the job in 15 days। একদিনে করতে গেলে ডেইলি এত ঘন্টা করে কাজ করতে হয়, 15 দিনের মধ্যে যদি করতে হয় তাহলে ডেইলি নিশ্চয়ই কম ঘন্টা করে কাজ করতে হবে, তাহলে আবার কম উত্তর পাচ্ছি, কম পেলে পরেই আমাদের ভাগ। এটাকে দুরকম ভাবে করা যায়, আমি এখানে তোমাদেরকে ঐকিক নিয়মে করাচ্ছি, তোমরা চাইলে এটাকে অনুপাত সমানুপাত দিয়েও করতে পারো, অনুপাত সমানুপাতের আলাদা পদ্ধতি আছে, এটা ইজি পদ্ধতি, একটু লিখতে বেশি হয় বাট ইজি, সেই জন্য আমি এইভাবে করে করাচ্ছি। ওকে, তো এখান থেকে এবার আমাদের হবে কাটাকাটি শুরু। এটা যদি কাটাকাটি করো তাহলে দেখো 16×4 = 64, 4×20 = 80, 5×3 = 15, 5×4 = 20, 3×2 = 6, তাহলে 4×2 = 8, 8 hours a day। তাহলে আমাদের উত্তর পেয়ে গেলাম আমরা যে দৈনিক 8 ঘন্টা করে কাজ করলে তারা কাজটাকে কমপ্লিট করতে পারে 15 দিনে, কতজন, 64 জন। তো আশা করছি 4 নম্বর কোশ্চেনও তোমরা বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার এবার আমরা দেখে নেব 5। কোশ্চেন নাম্বার 5, there are 240 coins in half rupees, quarter rupees and 10 paise, of which the value are proportional to 5:3:1, find the number of each coin। টোটাল 240টি কয়েন আছে, কিসের, হাফ রুপি মানে 50 পয়সা, কোয়ার্টার রুপি মানে 25 পয়সা, 10 পয়সা, এদের মিলিয়ে মোট এদের যে ভ্যালু অর্থাৎ মূল্যের অনুপাত 5:3:1, তাহলে প্রতিটা কয়েনের নাম্বার বের করতে হবে। তাহলে আমি ধরে নিতে পারি লেট
let the value of half rupee, then হচ্ছে quarter rupee and 10 paise coins are respectively, যেহেতু রেশিও 5:3:1 আমি ধরে নিলাম যে 5x রুপি, 3x রুপি and x রুপি। অর্থাৎ আমি ধরে নিলাম যে 50 পয়সার কয়েনগুলো মিলে মোট টাকা হচ্ছে 5x টাকা, মানে টাকার পরিমাণ অ্যামাউন্টটা হচ্ছে 5x রেস, আর এটা রেস 3x, আর এটা হচ্ছে রেস x। এটা হচ্ছে অ্যামাউন্ট, মানে টোটাল অ্যামাউন্ট। তাহলে নাম্বার অফ কয়েন কিভাবে পাবো? দেয়ারফর নাম্বার অফ হাফ রুপি কয়েন্স। তাহলে দেখো ভ্যালুকে যদি আমরা কয়েনের ভ্যালু দিয়ে ভাগ দিই, দেখো টোটাল মনে করো না 50 টাকা আছে, 50 পয়সার কয়েনগুলো যোগ করে, তাহলে কতগুলো কয়েন আছে? 50 পয়সা দিয়ে 50টা কয়েন, তাহলে 50 পয়সা মানে কি হাফ টাকা, আর কয়েন আছে কতগুলো মোট, মানে টোটাল ভ্যালু হচ্ছে কত? টোটাল অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 50 টাকা। টোটাল অ্যামাউন্ট আমার 50 টাকা, আর কত কি মিলে? 50 পয়সা মিলে। তাহলে কতগুলো কয়েন আছে? নিশ্চয়ই 100টা কয়েন আছে। তাহলে কিভাবে এর হলো? আমি 50 পয়সা মানে হাফ টাকা সেটা দিয়ে ভাগ করলাম। তাহলে মনে রাখবে টোটাল ভ্যালুকে যদি সেই পার্টিকুলার একটা কয়েনের ভ্যালু দিয়ে ডিভাইড করে দিই, তাহলে যে মানটা বেরোবে সেটা হচ্ছে নাম্বার অফ কয়েন্স। তাহলে নাম্বার অফ হাফ রুপি কয়েন্স কি হবে? 5x কে আমি যদি হাফ দিয়ে ভাগ দিই অর্থাৎ 10x, এটা হচ্ছে নাম্বার অফ আমাদের হাফ রুপি কয়েন্স। আর নাম্বার অফ কোয়ার্টার মানে 25 পয়সা আর কি, কোয়ার্টার রুপি কয়েন্স, সেটা কত হবে? তার ভ্যালু কত? 3x, তাকে কোয়ার্টার 25 পয়সার মানে কত? 1/4 টাকা, এটা যদি ভাগ করি তাহলে 12x। অ্যান্ড নাম্বার অফ 10 পয়সে, নাম্বার অফ 10 পয়সে কয়েন্স, এটা কত হবে? x কে 10 পয়সা মানে কত? 1/10 টাকা, তাহলে ইজ ইকুয়াল টু 10x। এগুলো হয়ে গেল নাম্বার। আর এই সব নাম্বারগুলোকে যদি যোগ করি তাহলে বাই কন্ডিশন আমার 240 আসা উচিত, কারণ টোটাল কয়েন 240 আমাকে বলা আছে। তাহলে দেয়ারফর বাই কন্ডিশন 10x plus 12x plus 10x that is equal to 240। তাহলে 10 10 20 30 32x is equal to 240। তাহলে এখান থেকে x is equal to 240/32, কাটাকাটি করো, 8 4 32, 8 3 24, 2 2 4 15, অর্থাৎ x এর ভ্যালু এলো 15/2। x এর মান যেহেতু 15/2, আমাকে প্রতিটা কয়েনের নাম্বার বের করতে বলেছে, তাহলে দেয়ারফর the number of হাফ রুপি কয়েন্স কত হবে? হাফ রুপি কয়েন্স 10x নাম্বার ছিল, তাহলে 10 ইন্টু এক্স মানে 15/2 ইজ ইকুয়াল টু 2 5 10 অর্থাৎ 75। দি নাম্বার অফ আমাদের হচ্ছে কোয়ার্টার রুপি কয়েন্স, এটা ছিল 12x, তাহলে 12 ইন্টু 15/2 অর্থাৎ, আচ্ছা 12 ইন্টু 15/2, তাহলে 2 6 12, 2 6 12 আর 15 6 আমাদের কত হয়ে যাবে? 90। 2 6 12 আর 15 6 90। অ্যান্ড দি নাম্বার অফ 10 পয়সে, দি নাম্বার অফ 10 পয়সে কয়েন্স দ্যাট ইজ ইকুয়াল টু, এটাও ছিল 10x, তাহলে 10 ইন্টু 15/2 মানে এটা হচ্ছে, আচ্ছা 15 5 75। তো এই হয়ে গেল আমাদের অ্যান্সার। নাম্বার অফ হাফ রুপি মানে 50 পয়সার কয়েন 75টা, 25 পয়সার কয়েন 90টা এবং 10 পয়সার কয়েন 75টা, সব মিলিয়ে মোট 240টা কয়েন, এবং তাদের ভ্যালুগুলো রেশিও হচ্ছে 5:3:1। তো আশা করছি 6টা কোয়েশ্চেন, ও আচ্ছা সরি, আরো একটা কোয়েশ্চেন আমাদের আছে, আমি ভেবেছিলাম 6টা, 5টা কোয়েশ্চেন হয়েছে। লাস্ট কোয়েশ্চেন আমরা দেখে নিই, কোয়েশ্চেন নাম্বার 6। A, B and C enter into a partnership. A puts in raise 800 on 1st January 1950, B raise 600 on 1st May, and C 500 on 1st July. They make a profit of raise 348 in all that year. How should the profit be divided? অর্থাৎ ABC একটা পার্টনারশিপ স্টার্ট করে, যেখানে A 800 টাকা দেয় 1st জানুয়ারি 1950-তে, B 600 টাকা দেয় 1950 1st মেতে, আর C 500 টাকা দেয় জুলাইতে। অর্থাৎ তারা ডিফারেন্ট টাইমে বিজনেসে জয়েন করে। আফটার দি এন্ড অফ দি ইয়ার
বছরের শেষে টোটাল 348 টাকা, যদি 348 টাকা যদি প্রফিট হয় তাহলে সেই প্রফিটটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে তাদের মধ্যে। তো এক্ষেত্রে আমরা সবার প্রথমে বের করব যে তাদের যে ইনভেস্টমেন্টের রেশিও, লিখবো যে দি রেশিও অফ ইনভেস্টমেন্টস অফ বা ক্যাপিটাল, ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল, দি রেশিও অফ দি ক্যাপিটাল বলতে পারো, এ বি অ্যান্ড সি আর কত হবে? দেখো এ 800 টাকা দিয়েছিল বছরের শুরুতেই, তার মানে এর টাকাটা 12 মাস অবধি খেটেছে। আমরা জানি ক্যাপিটাল ইনটু টাইম মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, এটা আমি এমসিকিউ করানোর সময় বলেছিলাম, ক্যাপিটাল ইনটু টাইম মানে হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট। বি কি করে, বি 600 টাকা দেয়, বাট কখন দেয়? 1 মে, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 4 মাস পরে সে জয়েন করে, তাহলে তার টাকাটা বাকি সময় অর্থাৎ 8 মাসের জন্য খাটবে। সি দেয় 500 টাকা, জয়েন কবে করে? জুলাইতে, তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন 6 মাস পরে, তাহলে বাকি 6 মাসের জন্য তার টাকা বিজনেসে খাটবে। তাহলে 800 ইন্টু 12, দেখো জিরোগুলো তো কাটাই যাবে, তাহলে তোমরা লিখতে পারো 8 ইন্টু 12, 6 ইন্টু 8, 5 ইন্টু 6, আবার 6 দিয়ে কাটা যাবে, 6 6, 6 দুনা 12, তাহলে আলটিমেটলি 8 দুয়ে 16, আর এখান থেকে আমি পেয়ে যাব 8, আর এখান থেকে পাবো 5, তাহলে 16:8:5 কত এটা দাঁড়ালো? 16:8:5 দাঁড়ালো রেশিও। তাহলে আমরা লিখতে পারি সাম অফ দি রেশিওস, সাম অফ রেশিওস মানে আনুপাতিক সমষ্টি, বাংলায় লিখবে আনুপাতিক সমষ্টি, 16 29, কত? 29। তাহলে দেয়ারফর আউট অফ এ প্রফিট অফ রেস 348, 348 টাকা প্রফিট থেকে এর শেয়ার কত টাকা হবে? রেস 348 ইন্টু এর আনুপাতিক ভাগ হার অর্থাৎ 16 ডিভাইডেড বাই টোটাল অর্থাৎ 29। তো এটা যদি কাটাকাটি করা যায়, দেখো 29 একে 29, 29 2 58, তাহলে 16 দুনা 32 2 হাতে থাকলো 3, 16 কে 16 আর 3 92, 192 টাকা, 192। এখানে রেস লিখে দিই আমরা, রেস 192। বি এর শেয়ার যেটা হবে, বি এর শেয়ারও সেম তাই একই রকম, 348 ইন্টু 8/29, তো 29 দিয়ে কাটলে তো 12ই হচ্ছে, তাহলে 12 8 96, অ্যান্ড সি এর শেয়ার হবে রেস 348 ইন্টু 5/29, এটা দিয়ে কাটলে 12, 12 পাচ্ছে 60। ক্লিয়ার? তো এটাই হচ্ছে অ্যান্সার, যে বছরের শেষে এই 348 টাকা থেকে কি হিসাবে ডিস্ট্রিবিউট হবে? এই হিসাবে ডিস্ট্রিবিউট হবে, অর্থাৎ এ পাবে 192, বি পাবে 96, সি পাবে 60 টাকা। তো এই কটা কোশ্চেন ছিল এই ভিডিওতে, 6টা কোশ্চেন। আর নেক্সট ভিডিওতে বাকি 6টা নয় আরো 7টা কোশ্চেন আছে, সেই 7টা কোশ্চেনের সলিউশন তোমরা আগামীকাল ঠিক একই সময় পেয়ে যাবে। এখন যতদিন পর্যন্ত মিসেলেনিয়াস 2004 অবধি আমি পৌঁছতে পারছি, ঠিক আছে, অথবা মিসেলেনিয়াস পরীক্ষা চলে আসছে, সের মধ্যে যেটা আগে হবে। তো আমি যেভাবে শিডিউল করে রেখেছি, সপ্তাহে তোমরা 4 দিন তোমরা ভিডিও পাচ্ছ, 4টে প্রিভিয়াস ইয়ারের ভিডিও পাচ্ছ সোম থেকে বৃহস্পতি অবধি। তো সেই হিসাবে দেখলে মোটামুটি 13 তারিখের আগের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা আমাদের মিসেলেনিয়াস পরীক্ষা, একদম টাই 13 তারিখের আগে শেষ হবে। তো চেষ্টা করছি যতদূর করা যায় 4 অবধি পৌঁছতে আশা করি পারবো, না হলে পর 5 অবধি পৌঁছতেই পারবো, কারণ এটা 2008 সালে আই থিঙ্ক পরীক্ষা হয়নি, 2009 পরে এটা 2007, এরপরে 6 5 4 বাকি আছে। তো যতটা সম্ভব হয় করে দেবো, তবে শুধু এর উপরেই ডিপেন্ড করে যেও না, আমি বারবার বলছি। এখান থেকে তোমরা আইডিয়া নাও কিরকম কোশ্চেন্স আসছে, সেই হিসাবে তোমরা সলভ করো অন্যান্য বই থেকে। যারা বাংলায় লিখবে তারা মাধ্যমিকে বোর্ডের বইগুলো নিয়ে নাও, সেখান থেকে তোমরা এই জাতীয় কোশ্চেন, যে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন্স করা হচ্ছে, তো সেই চ্যাপ্টার থেকে বেশ কিছু কোশ্চেন্স প্র্যাকটিস করে অবভিয়াসলি যাবে। আর যারা ইংলিশ ভার্সনে লিখবে তাদেরকে বলবো বাংলা ভার্সন থেকে কনভার্ট করতে পারলে ভালো, আদারওয়াইজ এনসিইআরটি যে বইগুলো আছে মানে বা সিবিএসসি বোর্ডের যে বই আছে, যদি কারো কাছে অ্যাভেলেবেল থাকে, লোকালে কেউ পড়ছে 9 10, তার কাছ থেকে সেটা তুমি বড় করে নিয়ে সেখান থেকে কিছু কোশ্চেন্স এক্সারসাইজ না করো, অন্তত এক্সাম্পলের কোশ্চেনগুলো যদি পারো নিজে হাতে একটু প্র্যাকটিস, প্রতিটা চ্যাপ্টারের থেকে অ্যারিথমেটিকের যে কটা 10-12টা চ্যাপ্টার আছে তার থেকে অন্তত কিছু কিছু কোশ্চেন্স তোমার প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু তোমাদের হেল্প হবে। তো চলো নেক্সট ভিডিওতে দেখাবে বাকি কোশ্চেনের সলিউশনের সাথে। এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো ভিডিওটা সেটা অবভিয়াসলি জানাবে, কোথাও কোনো ভুল ভ্রান্তি থাকলে সেগুলো পয়েন্ট আউট করবে, আমি সেগুলো কারেকশন তোমাদেরকে অবভিয়াসলি করে দেবো। এবং ভিডিওটা বাকিদের সাথে অবভিয়াসলি শেয়ার করো, যারা মিসেলেনিয়াস দিচ্ছ না এবার মেন্স, তাদের সাথেও শেয়ার করো, কারণ ফিউচারে আবার এই পরীক্ষাগুলো আসবে, তখন কিন্তু ভিডিওগুলো খুবই কাজে দেবে। নেক্সট ভিডিওর অপেক্ষা করো। টিল দেন গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।